নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-1, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? কথাটি বলেছে অপশান ক রমেশ, অপশান খ রমা, অপশান গ বেনি, অপশান ঘ হালদার মহাশয়। সঠিকটা হবে অপশান গ বেনি। তারপর 1-2, বীজগুলি যেন গাছের ড্যাশ। অপশান ক প্রাণ, অপশান খ ডিম, অপশান গ সম্পদ, অপশান ঘ শিশু। সঠিকটা হবে অপশান খ ডিম। তারপর 1-3, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। অপশান ক মাটির মধ্যে, অপশান খ বীজের কঠিন ঢাকনার মধ্যে, অপশান গ ফলের মধ্যে, অপশান ঘ ফুলের মধ্যে। সঠিকটা হবে অপশান খ বীজের কঠিন ঢাকনার মধ্যে। 1-4, হাওয়ার গান কবিতায় হাওয়ার রূপকে কবি। অপশান ক সর্বহারাদের, অপশান খ ধনীদের, অপশান গ যাযাবরদের, অপশান ঘ বৃক্ষ পীড়িতদের কথা বুঝিয়েছেন। সঠিকটা হবে অপশান গ যাযাবরদের কথা বুঝিয়েছেন। তারপর 1-5, কবির হৃদয়ের কথা জানে কেবল। অপশান ক চড়ুই, অপশান খ ভোরের কাক, অপশান গ ঘুঘু, অপশান ঘ শঙ্খচিল। সঠিকটা হচ্ছে অপশান ঘ শঙ্খচিল। এবার 1-6, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? অপশান ক মানুষের, অপশান খ বন্ধুর, অপশান গ ঈশ্বরের, অপশান ঘ প্রতিবেশী। সঠিকটা হচ্ছে অপশান ক মানুষের। তারপর 1-7, আহা কি দেখিলাম, এটি অপশান ক অনুজ্ঞাবাচক, অপশান খ অর্থক, অপশান গ বিস্ময়সূচক, অপশান ঘ অস্তাত্মক বাক্য। সঠিকটা হচ্ছে অপশান গ বিস্ময়সূচক বাক্য। তারপর 1-8, কনকনে ঠান্ডা বাতাস। নিম্নরেখ অংশটি অপশান ক বিশেষ্যের বিশেষণ, অপশান খ সর্বনামের বিশেষণ, অপশান গ বিশেষণের বিশেষণ, ঘ ক্রিয়া বিশেষণ। সঠিকটা হচ্ছে অপশান গ বিশেষণের বিশেষণ। তারপর 1-9, মনে ভাবনা ছিল না তা নয়, এটি অপশান ক নাবাচক বাক্য, অপশান খ হ্যাঁবাচক বাক্য, অপশান নবোধক বাক্য, অপশান ঘ বিস্ময়সূচক বাক্য। সঠিকটা হবে অপশান ক নাবাচক বাক্য। তারপর 1-10, তোকে নিয়ে আর নিম্নরেখ অংশটি হলো অপশান ক বিশেষ্য, অপশান খ বিশেষণ, অপশান গ অব্যয়, অপশান ঘ ক্রিয়া। সঠিকটা হচ্ছে অপশান ক বিশেষ্য। 11, বৃথা সময় নষ্ট করো না। বাক্যটি হলো অপশান ক বিশেষ্যসূচক, অপশান খ অনুজ্ঞাবাচক, অপশান গ ইচ্ছাবাচক, অপশান ঘ নির্দেশক। সঠিকটা হচ্ছে অপশান খ অনুজ্ঞাবাচক। তারপর 1-12, দরজা খুলছিস না কেন? বাক্যটি অপশান ক অস্তার্থক, অপশান খ আবেগসূচক, অপশান গ জটিল, অপশান ঘ প্রশ্নবোধক। সঠিকটা হবে অপশান ঘ প্রশ্নবোধক। 2-1 বলেছে বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল। 2 নাটোরের মহারাজা কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? উত্তরটা হচ্ছে প্রভিন্সিয়াল কনফারেন্স। তারপরে হচ্ছে 3 অবন্দা কে? উত্তরটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে 2-4, গোপাল সরকারের কাছে রমেশ কি করছিল? সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল। এর গায়ে জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয়? উত্তরটা হচ্ছে 200 টাকার। তারপর 2-6, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? পাখি যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, গান করে, তার মনের মধ্যে যেমন নেই এতটুকু সংকীর্ণতা বা হীনতা, কবি চাইছেন মানুষের মনও সেই রকম আনন্দময় ও সুন্দর হয়ে উঠুক। পাখির মধ্যে রয়েছে স্বাধীনতা প্রিয়তা এবং তাদের মধ্যে রয়েছে পারস্পরিক ভালোবাসা। পাখির কলকাকলিতে প্রকৃতির রূপ মধুর হয়ে ওঠে। কবি আশা করেছেন মানুষও সেই রকমভাবেই পাখির মতো আনন্দ ও ভালোবাসা নিয়ে অন্য অসহায় মানুষের পাশে এসে দাঁড়াক। 2-7, জলে তার মুখখানা দেখা যায়, কার কথা এখানে বলা হয়েছে? বুনো চালতার কথা বলা হয়েছে। 8, হাওয়ারা কাঁদে কেন? হাওয়াদের বাড়ি নেই তাই হাওয়ারা কাঁদে। 2-9, তুমি কাদের বাড়ি এসেছো খোকা, বক্তা কে? তখন মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। 2-10, 3 কড়ির ছেলের নাম কি? উত্তরটা হচ্ছে বঙ্কা। তারপর 2-10 অথবা, অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল? তার মা বা সর্বজয়া লিখতে পারো। তারপর 2-11, এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো কি জিনিস? উত্তরটা হচ্ছে মোহনভোগ। তারপর 2-12, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল? তাহলে এখানে দুর্গার মুখ যখন খেতে বসেছিল তখন পাতাল করে তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা, এইটা বলে হচ্ছে তার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল। তারপর 3-1, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা,
কারা একথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন? প্রশ্নে প্রদত্ত কথাটি বলেছেন বুকুর মায়ের ছেনুমাসি ও বেনুমাসি। তারা উত্তরপাড়া থেকে বুকুর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই দুই মহিলাই ছিলেন অত্যন্ত স্থূলকায়। তাছাড়া তারা অনেকক্ষণ আগে উত্তরপাড়ার বাড়ি থেকে বেরিয়ে 2-3 বার বাস বদল করে অবশেষে রিক্সা চেপে ভবানীপুরে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তারা সিঁড়ি ভেঙে 3 তলায় উঠতে পারবেন না। তারপর 3-এর অথবা এবারে বেনুমাসির মুখ চুন। কেন? সে কি বলতে যাচ্ছিলেন ডাম্বল তরবর করে বলে ওঠে কাঁচকলা। স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবাটি যে হাড়কেপ্পন। বলেন 7 বছরের ছেলে, স্কুলের মাইনে 7 টাকা, পারবো না দিতে। পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। এই কথাতে বেনুমাসির মুখ চুন হয়ে গেছিল। 3-2 যেন ইন্দ্রপুরী। কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন? নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের বাড়ি অর্থাৎ নাটোরের রাজবাড়িটিকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে। পুরাণ অনুসারে ইন্দ্র স্বর্গের বিশিষ্ট দেবতাদের অন্যতম। তিনি সৌন্দর্যের দেবতা। তাই তার পুরী অর্থাৎ রাজপ্রাসাদটি অত্যন্ত সুন্দর, সুরম্য, মনোহারী। সেটি বিশালতায় যেমন অনন্য, তেমনি সৌন্দর্যে সৌকর্যে অতুলনীয়। নাটোরের রাজবাড়িটিও বিশাল এবং ঝাড়লণ্ঠন, তাকিয়া, সুন্দর ও দামি ফুলদানি, কার্পেট ইত্যাদি বিভিন্ন সুন্দর দ্রব্যে সমস্ত বাড়ি ও বৈঠকখানা সুসজ্জিত। সমস্ত রাজবাড়িটি যেন হয়ে উঠেছে সৌন্দর্যের আধার এক হর্ম্যপ্রাসাদ। তাই ইন্দ্রপুরীর সঙ্গে রাজবাড়ির তুলনা করা হয়েছে। 3-2 অথবা রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। উদ্দিষ্ট ব্যক্তিকে কেন হীন এবং নীচ বলা হয়েছে? আর মৃদুস্বরে বিরূপ কল্পনা করিয়া রমেশ চলিয়া উঠিল। কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। বিষয়ে রমা 2 চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বরদাও মুখ ফুটে একথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়ে তার যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার ওপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। 3-3 তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতায় এখানে সেই সমস্ত চালচুলোহীন ছন্নছাড়া যুবকদের কথা বলা হয়েছে যারা গলির মোড়ে একেবারে সড়কের উপর দাঁড়িয়েছিল এবং তাদের পরনে চোঙা প্যান্ট, চোখা জুতো, আর তাদের মেজাজ সবসময় রুক্ষ। এদের জীবনের এমন পরিণতির কারণ হলো তাদের জীবনের এইদিকে কেবল ব্যর্থতা আর শূন্যতা। এরা কলেজে ভর্তি হতে পারে না, এরা কোনো অফিস বা কারখানায় কাজ পায় না, বাড়িতে আশ্রয় পায় না, কোনো আদর্শ মানুষকে পায় না যাকে অনুসরণ করতে পারে, বা কারোর কাছ থেকে এতটুকু প্রেরণা সঞ্চারী ভালোবাসা পায় না। এই সব কারণে জীবনে কেবল হতাশা ও শূন্যতার চাপেই এদের জীবনের এমন পরিণতি ঘটে। 3-3 অথবা ফিরে আসতেই দেখি ফেরার পথে কবির চোখে কি ধরা পড়ল। ফেরার পথে কবি দেখতে পেলেন সমস্ত নির্জীবতায় প্রাণের সঞ্চার হয়েছে। জীর্ণ শীর্ণ ফ্যাকাশে গাছটায় যেন লেগেছে সবুজের পোলে। পরিবেশের সমস্ত কালিমায় লেগেছে উগ্রতার চমক। যেন এওয়ারিস ভিখারি মূল্যহীন প্রাণ সমস্ত মূল্যবান সমাজ ধরে চেতনার সঞ্চার করেছে। মৃতপ্রায় ক্ষয়িষ্ণু সমাজ যেন ধীরে ধীরে জেগে উঠেছে। 3-4 যেন একখানি সুখের কাহিনী নানা আখরে ভরি। আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনী যে নানা ছবি কবি এঁকেছেন তা সংক্ষেপে লেখো। শব্দের অর্থ হলো অক্ষর বা বর্ণ। কবি জসিমউদ্দিন তার
গড়াই নদীর তীরে কবিতায় সুখের যে চিত্রগুলি আমাদের সামনে তুলে ধরেছেন তার সবগুলি মনোমুগ্ধকর, কিন্তু তার ভেতর মাচার ওপর ফুটে থাকা লাউ কুমড়া আর শিমলতার ফুল এবং তার নিচে লাল নোটে শাকের বিস্তার আমার মনকে সবচেয়ে আকর্ষণ করে। এখানে মনে হয় যেন রঙের এক অপরূপ ঢেউ খেলে যাচ্ছে। তাছাড়া কুটিরের বধূর মেলে দেওয়া লাল শাড়ি এই সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। প্রকৃতির অপরূপতা আর তার ওপর মানুষের হালকা স্পর্শ যেন এখানে মানুষ ও প্রকৃতিকে একাত্ম করে দিয়েছে। সব মিলিয়ে এক অপরূপ রঙিন প্রকৃতি যেন আমাদের মন ভরিয়ে দিয়েছে। এ যেন এক অদৃশ্য শিল্পীর পটে আঁকা চিত্র হয়ে দাঁড়িয়েছে। দিনের চারের অথবা নুয়ে আছে বহুদিন ছন্দহীন, কে কোথায় নুয়ে আছে। জলছিরিটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে ছন্দহীন বুনো চাল তার। 3-5 নরোত্তম দাস বাবাজি কে, তার সঙ্গে অপুর কীভাবে বন্ধুত্ব গড়ে উঠেছিল লেখক। দাস বাবাজি ছিলেন গ্রামের একজন প্রবীণ ব্যক্তি। তিনি গৌরবর্ণ ও দিব্যকান্তিময় চেহারার অধিকারী। বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায় নির্জনে থাকেন, আর সন্ধ্যার পরে মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডীমণ্ডপে গিয়ে বসতেন। সহজ সরল ও অনাড়ম্বরভাবে তিনি জীবনযাপন করতেন। অপু যখন ছোট ছিল তখনই তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে যেতেন নরোত্তম দাস বাবাজির কাছে। বৃদ্ধ বাবাজি অপুকে খুব স্নেহ করত। দুইজনের মধ্যে বেশ গল্প জমে উঠত। এইভাবেই বাবাজির সঙ্গে অপুর ভাব গড়ে উঠেছিল। 3-5 অথবা অপু দুর্গার চড়ুইভাতির আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো। ও দুর্গা সর্বক্ষণই নতুন নতুন জিনিস আবিষ্কার করে বা নতুন নতুন কোনো কাজ করে অনাবিল আনন্দ লাভ করত। অজানাকে জানা, অদেখাকে দেখার মধ্যেই তাদের জীবনের সার্থকতা ছিল। এই আকর্ষণেই তারা একদিন ভোজন করবে বলে ঠিক করেছিল। নীলমণি রায়ের জঙ্গলঘেরা ভিটের কিছু অংশ পরিষ্কার করে তারা সেখানে বনভোজনের আয়োজন শুরু করে। বাড়ি থেকে মায়ের অজ্ঞাতসারে চাল, তেল প্রভৃতি বের করে আনার পর তাদের রান্না শুরু হয়। দুর্গা একটা ছোট হাঁড়িতে ভাত রান্না করে। এই সময় অপু ও দুর্গার সঙ্গে বনভোজনে যোগদান করে বিনি। সে দুর্গাকে রান্নায় সহযোগিতা করে। ভাত রান্না শেষ করে দুর্গা বেগুন ভাজতে শুরু করে। তার বেগুন ভাজা ঠিক মায়ের করা বেগুন ভাজার মতো হচ্ছে দেখে দুর্গার আনন্দ ও বিস্ময়ের সীমা থাকে না। ভাত, মেটে আলু সিদ্ধ এবং বেগুন ভাজা, এগুলিই ছিল তাদের বনভোজনের রান্না করা পদ। অতি সাধারণ এই খাবারগুলি তারা অসীম আনন্দে খায়। বনে খেজুর পাতায় বসে এই বনভোজন তাদের জীবনের এক নতুন অভিজ্ঞতার ছাপ রেখে যায়। 3-6 অপু দুর্গার রেলের রাস্তা দেখার যে অভিজ্ঞতা তা নিজের ভাষায় লেখো। অপু ও দুর্গা চিরদিনই অজানাকে জানার, অদেখাকে দেখার পিয়াসী। একবার তারা বাছুর খুঁজতে খুঁজতে নবাবগঞ্জের পাকা রাস্তায় উপস্থিত হয়। সেই রাস্তার ওপারে মাঠের পরেই রেলের রাস্তা। তখন তারা ঠিক করে যে রেলের রাস্তা দেখতে যাবে। যদিও তারা জানতো যে রেলের রাস্তা অনেক দূর, তবুও তারা প্রথমেই দমে যায় না। তারা পাকা রাস্তা থেকে নেমে দুপুর রোদে মাঠ, বিল, জলা ভেঙে দক্ষিণ দিকে ছুট দেয়। নবাবগঞ্জের লাল রাস্তা, রোয়ার মাঠ, জলছত্রতলা সব পেরিয়ে তারা এগোতে থাকে। কিন্তু একটা বড় জলার সামনে এসে দুর্গা পথ হারিয়ে ফেলে। কোনো গ্রাম তার চোখে পড়ে না, শুধু ধানক্ষেত, জলা আর বেতঝোপ দেখতে পায় তারা। সেই বেতঝোপের মধ্যে দিয়ে তারা চলতে পারে না, পা পুঁতে যায় পাঁকে। অন্যদিকে রৌদ্রের তেজে শীতকালেও তারা ঘামতে থাকে। দুর্গার গায়ের কাপড় নানা জায়গায় কাঁটা লেগে ছিঁড়ে যায়। শেষ অবধি তাদের পক্ষে বাড়ি ফেরাটাই মুশকিল হয়ে যায়। রেলের রাস্তা দেখার আশা ছেড়ে জল ভেঙে ধানক্ষেত পার হয়ে আবার পাকা রাস্তায় ফিরে আসে তারা। এইভাবে প্রথমবারের চেষ্টায় রেলের রাস্তা দেখার স্বাদ তাদের অপূরণীয় থেকে যায়। 3-6 এর অথবা আজ যেন একটি উৎসবের দিন। কখন কেন দুর্গার এমন মনে হয়েছিল। দুর্গাপুজোর আর 22 দিন বাকি ছিল। দুর্গা মনে মনে হিসেব রেখেছিল যে তার বাবা বাড়ি ফিরবেন ওই কটা দিন পরেই। এ কথা ভেবেই তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তার মনে হয়েছিল বাবা অপু, মা ও তার জন্য পুতুল, কাপড় ও আলতা আনবেন। এছাড়াও সেদিন রাতে তাদের বাড়িতে রান্নার আয়োজন হয়েছিল। সাধারণত তাদের বাড়িতে রাতে রান্না হয় না। সকালের বাসি ভাত তরকারি দিয়েই তারা রাতের খাওয়া সেরে নেয়। তাই সেই রাত্রে রান্নার আয়োজন ও কয়েকদিন পর বাবার বাড়ি ফেরার আনন্দ মিলেমিশে দিনটি তার কাছে উৎসবমুখর হয়ে উঠেছিল।
4-1 অসমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। ক্রিয়াপদ বাক্যের ভাব ও অর্থ সম্পূর্ণ করে না অর্থাৎ বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন প্রমীলা হাত মুখ ধুয়ে গান গাইতে বসলো। 4-2 মাথা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য রচনা করো। সেনাপতির আদেশ মাথা পেতে নিয়ে সৈন্যদল বীর বিক্রমে শত্রু শিবির জয়ের জন্য এগিয়ে গেল। এখানে মাথা হচ্ছে শিরোধার্য করা অর্থে ব্যবহার করা হয়েছে। শ্যামবাবু পাড়ার অনুষ্ঠানে বেশি চাঁদা দিয়ে এমন ভাব করছেন যেন তিনি সবার মাথা কিনে নিয়েছেন। এখানে মাথা হচ্ছে প্রভুত্বের ভাব অর্থে ব্যবহার করা হয়েছে। 3 কাঁচা শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য রচনা করো। গ্রামের কাঁচা রাস্তা বর্ষার জলকাদায় পিছল হয়ে আছে। এখানে কাঁচা অস্থায়ী অর্থে ব্যবহার করা হয়েছে। কাঁচা বয়স বলেই সমস্যার গভীরে প্রবেশ করতে পারছে না। এখানে কাঁচা হচ্ছে তরুণ অর্থে ব্যবহার করা হয়েছে। 5-1 হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। সম্পাদক মহাশয় সমীপে আনন্দবাজার পত্রিকা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট বিবাদী বাগ কলকাতা 7-0-0-0-0-1 তারিখ। যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ। বিষয় হাসপাতালের সামনে শব্দ দূষণের অত্যাচারজনিত সমস্যা। সবিনয় নিবেদন হাসপাতালে ঢোকার মুখে গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা ধীরে শব্দ করুন অথচ কি অদ্ভুত ব্যাপার ঠিক যেন সেখানটাতেই গাড়ির হর্ন মাইকের প্রচার পুজোর বাজনা থেকে যাবতীয় শব্দদূষণ কেন্দ্রিক ব্যাপার নিজের পসরা খুলে বসেছে। হাসপাতালে মুমূর্ষু রোগীদের পাশাপাশি অনেক হৃদরোগীও চিকিৎসাধীন থাকেন। তাদের পক্ষে মাইক বাজিয়ে উৎসব পালন বা প্রচারের এই অত্যাচার মৃত্যু হয়েও পারে। রোগীরা যাতে কোনোভাবে উত্তেজিত না হয়ে পড়ে সে কারণে কঠোরভাবে হাসপাতালের সামনে শব্দদূষণকে নিয়ন্ত্রণে রাখা উচিত। অসুস্থ মানুষদের সুবিধার্থে এটুকু সংবেদনশীলতা মানুষের কাছ থেকে আশা করা যেতেই পারে। দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য এইটুকু সংযম রক্ষা করা। আমাদের সামান্যতম সাবধানতার জন্য যদি কোনো মুমূর্ষু মানুষের কিছু সুবিধা করা যায় বা তার জীবনদান করা যায় তাহলে অবশ্যই আমাদের সে বিষয়ে খেয়াল রাখা উচিত। পাশাপাশি এও মাথায় রাখা উচিত আমাদের অসাবধানতা ও অসংযমের কারণে আমরা কাউকে মৃত্যুমুখেও ঠেলে দিতে পারি, সেটাও এক প্রকার প্রাণনাশেরই সামিল। এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আপনাদের বহু প্রচারিত দৈনিকের আমি সাহায্যপ্রাপ্তি। আশা করি আমার এই পত্রটি জনস্বার্থে প্রচারিত করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে নিজের নাম আর সাইড হচ্ছে নিজের ঠিকানা। 5-2 জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। বিষয় জীর্ণ সেতু সংস্কার। সম্পাদক সমীপে সমাচার সারাদিন 21 প্রফুল্লচন্দ্র রোড কলকাতা 7-0-0-0-0-9 তারিখ। যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ। সবিনয় নিবেদন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর সংলগ্ন আত্রেই নদীতে 1971 সাল নাগাদ একটি সেতু নির্মিত হয়েছিল। তারপর বহুদিন এই গৌণ সেতুটির কোনো প্রকৃত রক্ষণাবেক্ষণ হয়নি। বর্তমানে এই সেতুটির জরাজীর্ণ অবস্থা। এই সেতু দিয়ে গ্রামান্তরে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী বোঝাই গাড়ি যাতায়াত করে। কয়েকটি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরাও এই সেতু নিয়মিত ব্যবহার করে। সেতুটির অবস্থা এতই বিপজ্জনক যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে অবহিত করতে চাইছি। তারা যদি অনুগ্রহ করে এ বিষয়ে সত্বর পদক্ষেপ গ্রহণ করেন তাহলে ভালো হয়। সেতুটি সংস্কার করা অবিলম্বে প্রয়োজন। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে নিজের নাম আর এদিকে নিজের ঠিকানা। 5-3 তোমার অঞ্চলে জল সংকট সমস্যার সমাধানের দাবিতে পৌরপ্রধানের কাছে চিঠি লেখো। লিখবে মাননীয় পৌরপ্রধান মহাশয় বা মহাশয়া। এর পৌরসভার নাম লিখবে, তারপর নিজের এলাকার নাম লিখবে আর জেলার নাম লিখবে, তারপর পিন লিখবে, তারপর এদিকে হচ্ছে যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ, তারপর বিষয় লিখবে জল সংকট সমাধানের উদ্দেশ্যে পত্র। মহাশয় আমি উত্তর 24 পরগনা জেলার টাকি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অধিবাসী একজন 8ম শ্রেণীর ছাত্র। এখানে উত্তর 24 পরগনার জায়গায় নিজের জেলার নাম লিখবে। আমার এই ওয়ার্ডের বাসিন্দার সংখ্যা প্রায় 6000। এই অবস্থায় আপনার পৌরসভার সূত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে দুরবস্থার কথা তুলে ধরতে চাই। আমাদের অঞ্চলে খারাপ হয়ে যাওয়া টিউবওয়েলটি মেরামতি ছাড়াও নতুন কয়েকটি টিউবওয়েল বসানোর প্রয়োজন। এছাড়া মজে যাওয়া জলাশয়গুলি সংস্কার করাও আশু দরকার। তাই
তারপর লিখবে মাননীয় পৌরপিতার কাছে আমার অনুরোধ, আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে দেখবেন, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। তারপর নমস্কারান্তে নিজের নাম আর এদিকে হচ্ছে নিজের ঠিকানা দিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ছিল তোমাদের ক্লাস 8-এর আয়রন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9 এর বাংলা বিষয়ের সলভেশন। এই রকম যদি বাকি মডেল এর সলভেশনগুলো দেখতে চাও, অর্থাৎ 1 থেকে 8 দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমি ক্লাস 8 বাংলা বলে আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে, তার লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়াও তোমরা চ্যানেল ভিজিট করে সেখান থেকেও ক্লাস 8 বাংলা লিখলে এই প্লেলিস্টে পেয়ে যাবে, সেখানে বাকি মডেলগুলো অর্থাৎ 1 থেকে 8-এর সলভেশন দেখে নিও। ভিডিও ডিসক্রিপশানে দেখবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।